সাডেনলি বাংলাদেশের গার্মেন্টস ফুলে ফেপে বেড়ে ওঠা শুরু হয়েছে। শুনে খুব ভালো লাগবে সবার নিশ্চয়ই। যেমন এখানে হিসাব দেওয়া হয়ে গেছে যে গত 2 মাসে বাংলাদেশের পোশাকের ক্রয় আদেশ শুনলে আবার ভাবেন না যে আবার এটা কোন জিনিস। বাংলায় অনুসারে বাংলাটাই কঠিন লাগে। ক্রয় আদেশ মানে হলো অর্ডার, কটা গার্মেন্টস পাঠানোর অর্ডার পাইছে। তো অর্ডারের পরিমাণ বেড়ে গেছে 2 মাসেই বাড়ছে 32%। মানে গত বছর এই সময় যা অর্ডার ছিল তার তুলনায় 35% বেশি। 32% চারটিখানি কথা না, এটা জাস্ট 1/3। আগে যদি 100টা হয় এখন 33%-এ 1/3 হয়। তো 32% বেড়ে গেছে, মানে বুঝতে পারছেন কি পরিমাণ প্রবৃদ্ধি হচ্ছে। আর এটার ইকুইভ্যালেন্ট রপ্তানি খাতে মানে টাকা কত পাইছি সেদিক থেকে দেখা যাচ্ছে 25% রপ্তানি আয় বেড়ে গেছে। অর্থাৎ গত বছর যে আয় করেছি তার তুলনায় 25% বেশি অলরেডি। এটা হিসাব করা হচ্ছে জুলাই থেকে আমাদের অর্থ বছর শুরু হয়েছে, সো জুলাই আগস্ট ওই হিসাব করে বলা হচ্ছে এটা। এনিওয়ে, সো আয়ও বাড়ছে বলা হচ্ছে এখানে। পোশাক খাতে জুলাই মাসে আয় হয়েছে 396, অর্থাৎ প্রায় $4 বিলিয়ন আয় বেড়েছে এক মাসে। সো ডেফিনেটলি এটা খুব ভালো লক্ষণ। এতে বলা হচ্ছে, অনুমান করা হচ্ছে এখন প্রথম প্রান্তিক, আপনারা জানেন 3 মাস করে 1 বছরের বাজেট ইয়ারটাকে 4টা কোয়ার্টারে ভাগ করা হয়, প্রতি 3 মাস করে। তাই বলা হচ্ছে যে জুলাই থেকে সেপ্টেম্বরের যে ফার্স্ট কোয়ার্টার হবে সেই ফার্স্ট কোয়ার্টারে আমাদের রপ্তানি বৃদ্ধি হয়ে যাবে 30-35% বলে অনুমান করা হচ্ছে। ফলে এতে এবছর 8 মাসেই আমাদের 1 বছরের যে লক্ষ্য তা হয়তো পূরণ হয়ে যাবে মাত্র 8 মাসের মধ্যে। সেটা দিতে গেলে সবই খুব ভালো ভালো খবর। কিন্তু কেন হলো এরকম? বলা হচ্ছে চীন আর ভারতের উপরে আমেরিকান ট্যাক্স আমাদের তুলনায় বেশি, কাফারা দিচ্ছে আর কি। চীন তো ট্রাম্প দেখতে পারে না, বাইডেনও দেখতে পারে না, সো ওপর ট্যাক্স ধরেছে বেশি তারা। 40%-এর উপর তো হবেই, আরো বেশি হবে, মানে যেটা আমাদের বেলা 20%। আর ইন্ডিয়ার উপরে ওই যে রাশিয়ান তেল খাইছো, এখন কাফারা দাও। ট্রাম্প ওর উপরে জিদ্দাজিদ্দি করে আরো বেশি করে ট্যাক্স ধরেছে। আরেকটা কারণ আছে, সে আবার রাশিয়াকে দিয়ে সুপারিশ করে দিয়ে গেছে যে তার রাশিয়ার তেল কেনাটা সঠিক ছিল। আর প্রত্যেকটা রাষ্ট্রের স্বাধীন ইচ্ছা সে কোত্থেকে তেল কিনবে না কিনবে, এ কি কিনবে না কিনবে এটা তার স্বাধীন ইচ্ছা। স্বাধীন ইচ্ছা এখানে হস্তক্ষেপ করা হচ্ছে, এই কথা বলে রাশিয়া একটা আর্গুমেন্ট তুলছিল, একটা স্টেটমেন্ট দিচ্ছিল। এই আর্গুমেন্টের পরে ট্রাম্প আরো খেপে গিয়ে ইন্ডিয়ার উপরে 50% ট্যাক্স দিচ্ছে। সো এনিওয়ে, তাহলে চীন আর ইন্ডিয়া দুজনের উপরে আমেরিকানদের ট্যাক্স বেশি হয়েছে বলে ওটার একটা সুবিধা আমরা পাচ্ছি। এই জন্য এই জিনিসটা বাড়ছে, আমাদের গার্মেন্টসের রপ্তানিটা বেড়ে গেছে, ক্রয় বেড়ে গেছে বলা হচ্ছে। আসলে ওকে, ভালো। কিন্তু এখনো কেন বাড়ছে সেটা নিয়ে নানান ধরনের তর্ক, নানান ধরনের আজগুবি গল্প আছে। জাস্টিফাইড কোনো ব্যাখ্যা, সব দিক কাভার করে এরকম কোনো ব্যাখ্যা আমরা এখনো দেখি না। সো আরেকটা ইন্টারেস্টিং অবজারভেশন এখানে আছে। আমাদের পোশাক রপ্তানিকারক হাতেম সাহেবের বক্তব্য সম্ভবত এটা। তিনি বলছেন গত 6-7 মাস ধরে আমরা দেখছিলাম চীনের উৎস থেকে পোশাক ক্রেতারা তাদের আমদানির আদেশ ভারতে সরায় নিচ্ছিল। তারা আজ করতে পারছিলেন যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে চীনের বিক্রেতাদের কঠিন সময় পার করতে হবে। কিন্তু হঠাৎ করে ভারতের উপরে মার্কিন শুল্ক বেড়ে যাওয়াতে তাদের এই যে ট্রান্সফার করে নিয়ে গেছিল যেটা ইন্ডিয়াতে, তারা এখন উল্টা দিয়ে গান গাইতে হচ্ছে, তাদেরকে বাংলাদেশে চলে আসতে হচ্ছে এখন। সো এটাও একটা কারণ, একটা ভালো ইনফরমেশন। এরপরে একটা শব্দ ব্যাখ্যা করেছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা নিয়ে একটু বেশি কথা বলতে হবে আমাদেরকে। সেটা হলো সম্প্রতিকালে চীনের পোশাক কারখানায় শ্রমিক সংকট দেখা দিয়েছে। শ্রমিক সংকট মানেটা কি? চীনের শ্রমিক সংকট হবে কেন বা কারণ কি? শ্রমিক সংকট মানে হলো যে আমি এই সময়টা অন্য খাতে দিলে পরে বেশি মজুরি পাবো, তা আমি কি জন্য শ্রমিক খাতে এই গার্মেন্টসে থাকবো?
ন্যাচারাল। তার মানে গার্মেন্টসের মজুরি এর থেকে যদি বেশি করে তার কম্পিটিটিভনেস হারাই ফেলবে। বাংলাদেশের সাথে প্রতিযোগিতা করতে হবে। যদিও সে স্পেশালাইজড গার্মেন্টস বানায় এবং সেই হিসাবে চায়নারা গ্লোবালি 1 নম্বর গার্মেন্টস এক্সপোর্টার। সেকেন্ড আমরা ছিলাম, কখনো আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে যাচ্ছে ভিয়েতনাম, এই হলো অবস্থাটা। সেখানে চীনের এই যে শ্রমিক সংকটের মানে হলো যে চায়নাদের শ্রমিকের মিনিমাম ওয়েজ যদি বাড়াতে চায় তাহলে এটা কম্পিটিটিভ থাকবে না, এই হচ্ছে প্রবলেম। আর শ্রমিকদের ট্রেন্ড হলো তারা এই খাতের শ্রমিক ছেড়ে দিয়ে অন্য খাতে চলে যাচ্ছে যেখানে আরো বেশি লুক্রেটিভ, আরো বেশি বেতন। সো এটাকে ওরা শ্রমিকের সংকট হিসেবে ব্যাখ্যা করছে। এনিওয়ে, তার সার কথা হলো যে কোনো কারণে হোক ইন্ডিয়া এবং আমাদের দুই কম্পিটিটর, ইন্ডিয়া এবং চায়না, দুই কম্পিটিটর বিপদে পড়েছে বলে আমাদের এই আমাদের এই রপ্তানিটা বাড়ছে, চাহিদাটা বাড়ছে, ক্রয়াদেশ বাড়ছে, অর্ডার বাড়ছে। এখন আসি মূল একটা কথা, এটা যে এরকম একটা জায়গায় যাবে এটা আজকে না, এটা 2010 সালে জানা গেছিল। 2010 সালে এই জন্য চাইনিজরা আমাদের একটা প্রস্তাব দিয়েছিল। এই প্রস্তাব হাসিনার আমলে, হাসিনা এই যে ইন্ডিয়ানদের আশীর্বাদের একটা সরকার, সে কেমনি চাইনিজদের কাছে যায়, ফলে এই অফার চাইনিজদের কাছ থেকে হাসিনা নিতে পারে নাই। চাইনিজের অফারটা ছিল খুব সোজা, ওরা বুঝছিল যে সামনের দিনগুলোতে তারা তাদের গার্মেন্টস ধরে রাখতে পারবে না। সো আগে এটা বাংলাদেশকে ট্রান্সফার করে দিতে যাচ্ছিল, বিনিময়ে এতগুলো গার্মেন্টস যদি হতে হয় তাহলে তার সাপোর্ট করা যে আর্টস যেসব ইন্ডাস্ট্রি, যেমন মনে করেন যে কাপড় মানে গার্মেন্টস মানে হলো আপনাকে কাপড়ের ফ্যাক্টরিটা, টেক্সটাইল ফ্যাক্টরিটা তৈরি করতে হবে, তাহলে বাংলাদেশে র মেটেরিয়ালগুলো যদি আবার বাংলাদেশেই তৈরি করা যেত। আর তো পিছনে যান, গার্মেন্টসের যে মেশিনপত্রগুলো ওগুলো যদি বিদেশ থেকে ওই জাপান থেকে আমদানি না করতে হয়, ওটাও যদি নিজেই বানানো যায়। আরও পিছনে যান, স্টিল লাগবে, স্টিলের ইন্ডাস্ট্রি দেন হেভি করে। সো গার্মেন্টসে যা যা জিনিস লাগে তার পিছনে যেসব ফ্যাক্টরিগুলো, সেই পিছনের ফ্যাক্টরিগুলো করতে থাকে, সেগুলো যদি বাংলাদেশে তৈরি করে দিবে চাইনিজরা, এই ছিল চাইনিজদের প্রস্তাবটা। কিন্তু আমরা কেউ এটা নিয়ে ঘাটে দেখি নাই, হাসিনার আমলে এটা সম্ভব ছিল না। কিন্তু ইউনুস, আমি কয়েকবার এই প্রসঙ্গে বিস্তারিত বলেছি যে ওখানে চাইনিজদের এই প্রস্তাবটা আছে, আপনারা ওইটা নিয়ে এক্সপ্লোর করেন। কে শুনে কার কথা, আর কেন শুনবে না? ইউনুস সাহেব তো মনে করেন তিনি হলেন আমেরিকান লোক, তার ঝুটি হলো ওখানে, উনি তো আমেরিকানদের স্বার্থ দেখার লোক। সবচেয়ে গোপন কথাটা হলো, দুর্ভাগ্য হলো আমাদের এই প্রধান উপদেষ্টা ডুয়েল পাসপোর্ট আছে, তার আমেরিকান সিটিজেনশিপ আছে। এবার বোঝা গেছে না? শুধু এই জন্য না, উনার আমেরিকান লবির মধ্যে থাকতে চাওয়া, বড় হওয়া, এটা তো জীবনের লক্ষ্য বানায় ফেলেছে। বলে উনারা কি করে এটা এক্সপ্লোর করে দেখবে, এই কথাটা নিয়ে আমি বহুবার কথা বলেছি, এবং সবচেয়ে বেশি ক্ষিপ্ত আমি এটার কারণে ইউনুস সাহেবের উপরে তো বটে, এবং সাথে যে খলিল সাহেবকে নিয়ে আসছে বাংলাদেশকে জোর করে আমেরিকাতে তুলে। জোর করে কেন বলছি? আমেরিকানদের এটা খাওয়ার মতন কোনো গলা নেই, পেটে ক্ষুধা নাই, স্বার্থ নাই, পলিসি নাই। এরপরও এই দুটা লোক জবরদস্তিতে বাংলাদেশকে ইন্ডিয়াতে আমেরিকানদের হাতে তুলে দিবে, এই হচ্ছে তাদের চিন্তা। আমি এই জন্য তাদেরকে বকা দিছি। কালকে আমাকে একজন জিজ্ঞেস করছিল, আপনি এত খলিল সাহেবের উপরে খ্যাপা কেন? খ্যাপা এই জন্যই যে জানা বাস্তবতাটা বুঝে না, আমেরিকান পলিসি পড়তে হয়, এটা আপনার খায়েশের ব্যাপার না। আপনার খায়েশ হয়েছে আপনি চীনের কোলে উঠে গেলেন, আপনার খায়েশ হয়েছে আপনি আমেরিকার কোলে উঠে গেলেন, এগুলো কি খায়েশের ব্যাপার না? বাস্তবতার কোনো ফ্যাক্টস আছে, বাস্তবের স্বার্থের দিক আছে। ইভেন ওই যে বলতেছি যে আপনি এখন আমেরিকা কোলে তুলে দিতে গেলেও পাবেন না বাংলাদেশকে। না ট্রাম্পের পলিসি এরকম, না বাইডেন এর পারছে করতে। তাহলে যখন জিনিসটা সেলফ লকড, অবজেক্টিভলি এটা লক, আপনি বাংলাদেশকে চাইলেই আমেরিকাতে তুলে দিতে পারবেন না। আমেরিকানদের খায়েশ হলো বাংলাদেশ যেন চীনের সঙ্গে সম্পর্ক না রাখে, আপনি পারবেন? তলে হাত দিয়ে দেখেন, এই খলিল আর ইউনুস দুজনাকেই বলতেছি, এটা তলে হাত দিয়ে দেখেন। আর প্রথমে স্বল্প সুদের ঋণ চলে যাবে গায়ে, স্বল্প সুদের ঋণ আপনাকে কে দিবে? আমেরিকা দিতে পারবে? কথা বুঝেন না, গল্প করেন খালি। এই যে আপনারা এত কিছু বললা, ওয়ার্ল্ড ব্যাংকের লোন স্যাংশন হয়েছে নাকি বলছেন, আনতে পারছেন? স্যাংশনই হয়ে আছে শুনতেছি তো, আনতে পারেন তো, রিলিজ করতে পারেন নাই তো।
এই যে এখন আবার চীনের কাছে লাইন দিতে হচ্ছে না, এমনি হিসেবে যাওয়ার সময় $1 বিলিয়ন নিয়ে আসছে। কোথেকে নিচ্ছেন? ব্রিক্স ব্যাংকের একটা ওয়ার্ল্ড ব্যাংক আছে, ব্রিক্স ব্যাংকের আন্ডারে, ওখান থেকে নিয়ে আসছেন $1 বিলিয়ন। ডালের দাম জেনে বাতে গাড়া করতে হয়, কতবার বলবো? আপনার চাইলেই আমেরিকান কোলে উঠে যেতে পারবেন? এগুলো ব্যাটে বলে মিলতে হবে তো। চায়নারা বেটার দেন আমেরিকা, এখনকার গ্লোবাল অবস্থাটা এরকম। ঠিক যেমন 45 সালের পরে আমেরিকা এই জায়গায় ছিল, তখন আমেরিকার বাইরে অন্য কোথাও থেকে আপনি লোন আনতে পারতেন না, সবচেয়ে সস্তা লোনটা আমেরিকান দিচ্ছিল। তারাই টাকা দিয়ে ওয়ার্ল্ড ব্যাংক বানাইছে, তাদের টাকায় সবচেয়ে বেশি ওয়ার্ল্ড ব্যাংকে, এবং ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে আপনি স্বল্প সুদের ঋণ আনতে পারতেন। তাহলে এই বাস্তবতাটা ভুলে গিয়ে আপনি কখনো স্টাডি করেন নাই, আপনার খায়েশ হয়েছে আপনি এখন আমেরিকান দালালি করবেন, আমেরিকার কোথাও তুলে দিবেন বাংলাদেশকে। তা আপনাদের উপর খ্যাপা হওয়া যেটা কি বলবো, খ্যাপা তো আমি কম করে বলছি। আমি বলছি এই যে গাধামিটা, আপনার পড়াশোনা করেন না, বাস্তবের একটা পলিসিকে পড়ে দেখেন না, আপনি জবরদস্তিতে আমেরিকার কথা তুলে দিতে যাচ্ছেন। শুনছি এখন 1969, আমি তো রাজনীতি বুঝি না। আপনি কিছুই বুঝেন না, আপনি এক আমেরিকান দালালি ছাড়া ওই ক্লিন্টন ফাউন্ডেশনের টাকা দিয়ে আমেরিকান লবিদের আসরে গিয়ে একটু প্রবেশের অধিকার পাওয়া ছাড়া আর জীবনে আর কোনো লক্ষ্য নাই তো আপনার। আপনি ওই যে 83 সালে মাইক্রোইড চালু করছিলেন, এরপরে মাইক্রোইডের সম্পর্কে আরো কিছু চিন্তা ভাবনা করছেন? কিচ্ছু করেন না, কোনো পড়াশোনা আপনার নাই। আপনি একমাত্র ধ্যান জ্ঞান হয়ে গেছে এখন ওই যে তাদের পাওয়ার করিডোরে একটু চলাফেরা করার রাইট চাই আমার, এবং সেই জন্য ক্লিন্টন ফাউন্ডেশন আবার টাকা জমা দেওয়া। এছাড়া তো আপনার জীবনে আর কোনো লক্ষ্য নেই এর বাইরে। সাথে নিয়ে আসছেন এবার খলিল সাহেবকে, এই কাজে আপনাকে হেল্প করবে। কি হইতেছে বুঝতেছেন না? তাহলে আলটিমেটলি আপনাকে চীনের কাছে যেতে হচ্ছে কেন? বিকজ সস্তা লোন দেওয়ার মতো ক্ষমতা অন্য কারো নেই। এটা তো আমাদের চয়েস না, আমরা এখন চাইলে আমেরিকার কাছে গেলে এটা পাবো না। আমেরিকানদের এই লোন দেওয়ার ক্ষমতা শেষ হয়ে গেছে, অথচ গো ধরে বসে আছে আমরা চাইনার সাথে সম্পর্ক রাখতে পারবো না। তা আপনি বিকল্প দেন না, বিকল্প নেই আমার কাছে। আর আপনারা গো ধরছেন, আপনারা আমেরিকান খেদমতি করবেন, বাংলাদেশকে উঠাই দিবেন। তা আপনাদের খেপ ছাড়া কি করবো আমি? যে জিনিসটা সম্ভব না আপনি জবরদস্তি এটা করাবেন, অ্যাজ ইফ এটা আপনার চয়েস। আপনার আমেরিকা ভালো লাগে এই জানো, এটা এরকম। সো যে কথা বলতেছিলাম, এখনো সময় আছে, এটা যত দ্রুত চীনের সাথে এই বিষয়টা এক্সপ্লোর করবে। আপনি নিজেরাই দেখেন যে ইনফরমেশনগুলো পড়লাম, তাতে এটা পরিষ্কার যে চীনের পক্ষে এই গার্মেন্টসের বিজনেসটা, তারা এক্সপোর্ট হিসেবে থাকাটা, এটা তারা ধরে রাখতে পারবে না। তো বেটার না যে তারা, তাদের হেল্পে আমরা জিনিসটাকে বার করে নিয়ে আসতে পারতাম। চীনের, তাছাড়াও বলেছিলাম চীনের টোটাল জনসংখ্যা অলমোস্ট 140 কোটি। ওদের নিজের জন্য তো গার্মেন্টস লাগবে, সেটাও তো আপনি আনতে পারতেন। শুধু যদি নিজের জন্য যে গার্মেন্টস আনবে, ওটা যদি বাংলাদেশকে দেয়, বাংলাদেশে খালি গার্মেন্টস ছাড়া অন্য কোনো ফ্যাক্টরি থাকবে না, অবস্থা এরকম হয়ে যাবে। কিন্তু আপনি এগুলো একটা এক্সপ্লোর করতে রাজি না, আপনারা যার যার এজেন্ডা নিয়ে আইছেন ক্ষমতার মধ্যে, আর এগুলো নিয়ে ভাজ্যে বেড়াইতেছেন, বাংলাদেশের মানুষকে সাফার করে দিতেছে। সো গার্মেন্টস প্রসঙ্গটা তুললাম আমি এই জন্য যে এগুলো কত কিছু ভেবে দেখার সময় ছিল। 2010 সালের প্রস্তাব আপনি খেয়াল করে দেখেন, বাংলাদেশে এটা কোনো আলাপই নেই, কেউ এটা নিয়ে আলাপ করতে রাজি না। আপনি কার সাথে লাইন করলেন ওটা হলো ইম্পর্টেন্ট। আর আপনার কোচরে পকেটে কয় টাকা আসলো ওটা দিয়ে আপনি মাপেন সবকিছু। তাহলে এই দুর্দশা থেকে যতক্ষণ আমরা না বেরোতে পারবো, ততক্ষণ কেই শাসক হিসেবে অযোগ্যই থেকে যাবে। থ্যাংক ইউ।